আমরা ঘৃণিত ধিক্কার জানাই তাদেরকে, এসব কুলাঙ্গার যারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা বাংলাদেশকে ষড়যন্ত্র করে তাদেরকে নিন্দা জানাই, তাদের আল্লাহর জন্য বিচার করে। না, শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পর নরেন্দ্র মোদী সকল রাজনৈতিক দলের নেতাদেরকে প্রতিনিধিদেরকে নিয়ে বসছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া যাবে কিনা। একটা জাতির একজন শীর্ষস্থানীয় শিক্ষিত লোক, উচ্চশিক্ষিত লোক, সঠিক, একজন শীর্ষস্থানীয় পলিটিশিয়ান, তারা যদি অন্য রাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যায় তাহলে এই জাতির আপনার ভবিষ্যৎ কি আছে? ইন্ডিয়া 54 বছর ধরে যে নারী চাই তাকে নারী দিয়ে, যে টাকা চাই, যে যেটা চাই তাকে সেভাবে কনভিন্স করে কিনে ফেলে, আর ক্ষতিগ্রস্ত হয় এদেশের সাধারণ মানুষ। সেটা বাংলাদেশকে 54 বছর ধরে যে ভারত পাকিস্তান থেকে আমাদেরকে স্বাধীনতার নাম দিয়ে, বৈষম্যের নাম দিয়ে, মুক্তির নাম দিয়ে, অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে যে আমাদেরকে আলাদা করেছে, করে তারা আমাদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে, আমাদেরকে তাদের কদর রাজ্যে পরিণত করেছে, আমাদেরকে তাদের সিকিম বানানোর চেষ্টা করেছে। এজন্য একই কায়দায় এই দেশে হতে পারে, এটা আমরা এখন আশঙ্কা করতেছি। না, এখন মনে করেন এইটা তো আপনি একটা প্রেডিকশন বললেন যে রাজনৈতিক নেতাদের যে অ্যাটিটিউড আমরা যে দেখতে পাচ্ছি, দেশের প্রতি যে উদাসীনতা দেখতে পাচ্ছি, আমার প্রশ্ন হলো ভাই, মানুষ কত আর জীবন দেবে আমাদের জন্য? এই যে মনে করেন আবু সাইদ, মুগ্ধ, অন্যান্য যারা এই জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে, তারা তো আসলে জীবন দিয়ে তারা তো আর ক্ষমতা ভোগ করে নাই, তারা তো চলেই গেছে। এই জুলাইতে যারা জীবন দিল, যারা পঙ্গুত্ব বরণ করলো, যারা আহত হইলো, তাদেরও তো এরকম একটা স্বপ্ন ছিল যে আমার জীবন যায় যাক, সুন্দর একটা বাংলাদেশ হোক। সঠিক। এখন এই যে রক্ত গেল, জীবন গেল, এইটার দাম এই দেশের রাজনীতির কাছে, রাজনৈতিক স্বার্থের চাইতে কি এই জীবনগুলোর দাম নগণ্য? এই দেশের রাজনৈতিক দলেরা যতদিন পর্যন্ত বাংলাদেশকে ভালো না বাসবে, এই দেশের সরকারি কর্মকর্তা, সচিবালয়ে অথবা নির্বাচন পরিচালনাতে যারা বড় বড় কর্মকর্তা আছেন, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার, এরা যতদিন পর্যন্ত এই দেশকে ভালো না বাসবে ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। এবং সবচেয়ে আরেকটা জিনিস হলো, এই দেশের সংস্কার অত্যন্ত জরুরি। এই দেশের সংস্কার যতদিন না হবে, ব্রিটিশ আমলের যে আইন, পাকিস্তান আমলের যে আইন, সে আইন পরিবর্তন করে এই দেশের ভূমিহীন কৃষক, শ্রমিক, মেহনতি জনতার উপযোগী আইন যতদিন পর্যন্ত পাস না হবে, যতদিন পর্যন্ত সিস্টেম পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য পরিবর্তন অত্যন্ত সুদূর পরাহত। কারণ এই আইন, কারণ 24-এর আইন, 18 সালের আইন, 17 সালের আইন, 15 সালের আইন, 13 সালের আইন যদি এখন আবার 2026, 27, 28-এ যে যারা আসবে তারা তো ওই আইনই দেশ পরিচালনা করবে, তাহলে পরিবর্তন হবে কোথায়? কারণ ওখানে যেই যাবে, ওখানে যদি আপনি একজন ফেরেশতাকে নিয়ে বসান, সে স্বৈরাচারী হবে, সে ফ্যাসিস্ট হবে, সে জুলুম অত্যাচারের গডফাদার হবে। কারণ না, আমি আপনাকে একটু থামাই, যে আপনি যে কথাটা বলছেন যে পুরানো আইন, এক কথায় যদি আমি বলি পুরানো আইন, এই আইন নিয়ে যদি তারা সামনে সংসদে যায় তাহলে আবার ফ্যাসিস্ট হবে। আমার কথা হলো যে আপনি আইনের পরিবর্তন করলেন, নতুন নতুন যুগোপযোগী আইন করলেন, কিন্তু আইনটা যে প্রয়োগ করবে, আইনটাকে যে ব্যবহার করবে, তার মগজে সেই ফেসিবাদী চিন্তা চেতনা থাকলো, তাহলে কি এই দেশ ভালো কিছু পাবে? আপনাকে একটা কথা বলি, এই যে আয়নাগর ছিল আওয়ামী লীগের আমলে, আয়নাগর কি কোনো সংবিধানে ছিল না যে আয়নাগর বৈধ? বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলায় তাকে জেলে প্রেরণ করা হয়েছে, যে অমানসিক অত্যাচার করা হয়েছে তার উপরে, ওই মামলায় ইতিপূর্বে বাংলাদেশে অনেক লোক জামিন পেয়েছে। এর চাইতে বড় বড়, বেগম জিয়ার ওটা যদি আমি সত্য ধরে নেই তর্কের খাতিরে, এর চাইতে বড় বড় অর্থ তসরুপকারী লোক বাংলাদেশে জামিনে মুক্তি পেয়েছে, মামলা থেকে অব্যাহতি পেয়েছে। তাহলে এই বেগম জিয়ার উপরে তো এইটার আইনের অপব্যবহারই হয়েছে আমি বলবো। হ্যাঁ, এটা এখন ইচ্ছা করে এই কাজটা করেছেন। এখন সংবিধানে আয়নাঘর নাই, কিন্তু সংবিধান কায়েম হয়েছে এই দেশে। আবার ভবিষ্যতেও যে আইন পরিবর্তন করলাম, নতুন নতুন আইন বালামে লেখলাম, সংবিধানে লেখলাম, কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক কোনো পরিবর্তন আসলো না, তাহলে বাংলাদেশের আমার মতো সাধারণ মানুষ কি আশা করতে পারে? দেখেন, আমরা কিন্তু বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইম সাহেব বারবার একটা জিনিস বলার চেষ্টা করছে, যে আপনি যে আইনের কথা বলেছেন, আমরা বলতেছি এই যে নির্বাচন পরিচালনার আজকে যে মনোনয়ন, যে যাচাই বাছাই, যাদেরকে প্রার্থী হবে, যাচাই বাছাইয়ের যে আইন, সেটা যদি নির্বাচন কমিশনের আইনটা সংস্কার হইতো তাহলে এই সিস্টেম এইভাবে হতো না। যেমন আপনি 1%
আগে ছিল 5,000 টাকা, এখন লাগে 50,000 টাকা। এবং আগে মিনিমাম ইয়া ছিল যে যে কোনো ব্যক্তি প্রতিনিধিত্ব করতে পারতো, মানে প্রার্থী হতে পারতেন। এখন কিন্তু সে প্রার্থী হতে পারেন, তার 3 লাগবে, তার 1% লাগবে, সে 1% দিবে কি? এটা তো সংবিধানের একটা আইন পরিপন্থী কাজ। এবং যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এই দেশের সরকারি কর্মকর্তা, ডিসি, এসপি অথবা টিওয়ানো ম্যাজিস্ট্রেট, এসিলেন্ট, তাদের যে স্বেচ্ছাচারিতা, তাদের যে জমিদারি ভাবখানা, এই ভাবখানা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং দুঃখের বিষয় হলো যারা আইন বানাবে তাদেরকে কিন্তু শোষণ করতেছে তাদের অধীনস্থ কর্মচারীরা। আমরা এই সংস্কার, এই জন্য আমরা বারবার বলতেছি সংস্কার প্রয়োজন। আপনি সংস্কার শুরু করেন, আমরা চাচ্ছি সংস্কার 100%। সংস্কার কোনোদিন হবে না। এই দেশের নিবন্ধিত 54টা রাজনৈতিক দল আছে, এই 54টা দলকে নিয়েই মতামতের ভিত্তিতে 1%, 2%, 5%, 10% সংস্কারটা শুরু হোক। সংস্কারটা শুরুই তো হচ্ছে না। এবং আপনি বলতেছেন যে এর আগে আপনি আমাকে আরেকটা কথা বলছিলেন যে ডক্টর ইউনূসকে তো রাজনৈতিক দলগুলো সহযোগিতা করা উচিত ছিল। কথাটা তো সত্য, কারণ উনি যখন সবাইকে ডাকছেন, আওয়ামী লীগ বাদ দিয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, সকল রাজনৈতিক দল উচিত ছিল দেশের স্বার্থে, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে এক ঐক্যে আবদ্ধ হওয়া। তারা কিন্তু ওই যে কেউ নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, কেউ আবার সুন্দর করে বলতেছেন যে এটা গণতন্ত্রের বিরোধিতা করা। আরে ভাই, দেশের স্বার্থে বিরোধিতা করার কোনো প্রশ্ন নেই, দেশের সাথে সবাই তো এক। আমরা এই যে ইন্ডিয়ার সমালোচনা করি, ইন্ডিয়ার কিন্তু গণতন্ত্র, আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পর নরেন্দ্র মোদী, কংগ্রেস সহ ছোট ছোট যত রাজনৈতিক দল আছে, অবিভক্ত ভারতের সকল রাজনৈতিক দলের নেতাদেরকে, প্রতিনিধিদেরকে নিয়ে বসছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া যাবে কিনা। এটা তো আপনারা নিশ্চয় প্রিন্ট এর মাধ্যমে দেখেছেন। তাহলে সেখানে কি হলো? গণতন্ত্র কোথায়? তাহলে দেশের স্বার্থে তারা এক। আপনি একজন ইন্ডিয়ান নাগরিকের সামনে তাদের ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে পার পাওয়া যাবেন? কখনোই আপনি পার পাবেন না। অথচ বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছল্য করে এই দেশে আপনি মাথা ব্যথা করেন। কারণ সমস্যা হলো এই দেশের 18 কোটি মানুষের মধ্যে এই দেশের 54টা রাজনৈতিক দলের ম্যাক্সিমাম দল এদেরকে ইন্ডিয়া 54 বছর ধরে যে নারী চাই তাকে নারী দিয়ে, যে টাকা চাই, যে যেটা চাই তাকে সেভাবে কনভিন্স করে কিনে ফেলে, আর ক্ষতিগ্রস্ত হয় এদেশের সাধারণ মানুষ। সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি তো বারবার বলতেছি যে এই দেশের 24-এর গণবিপ্লব বিক্রি হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। না, এখন আমি আবার আপনার এই সরি আপনি যে বলছেন যে ভারত আমাদের দেশের পলিটিশিয়ানদের যে যা চায় তাই দিয়ে সে ম্যানেজ করে। ভারত যে বাংলাদেশকে ব্যবহার করেছে বিগত দিনে, প্রত্যেক সরকারের আমলই কম আর বেশি ব্যবহার করেছে। ভারতের জনগণ কিন্তু এটাকে সেলিব্রেট করে, রাজনৈতিক দলগুলো সবাই মিলে করে, সাধারণ মানুষও কিন্তু সেলিব্রেট করে। এমনকি তারা শেখ হাসিনা যে ও জায়গায় আছে, শেখ হাসিনা ভালো থাকুক এটাও চায়। এখানে অনেকে এটা বিরুদ্ধে আছে, না বিরুদ্ধে আছে, এটা রাজনৈতিক কারণে বিরুদ্ধে আছে। কিন্তু ওরা যে সাপোর্ট করে, এখানে আমি ওদের দুর্বলতা দেখি না, কারণ ওরা তো ওদের স্বার্থ দেখবে, ওদের দেশপ্রেম নিয়ে তো ওরা ভাবে। হ্যাঁ, কারণ বাংলাদেশের নেতাদেরকে ব্যবহার করিয়া ওদের রাষ্ট্রের উপকার হইতেছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, সবকিছু মিলে ওদের জাতীয় স্বার্থ রক্ষা করতে হয়েছে। এখানে ওদের যে মানে যখন জাতীয় স্বার্থ রক্ষা হয় তখন তো অ্যাবসলিউটলি সাধারণ জনগণ এটা ভোগ করতে পারে। তাহলে ওরা যে মানে শেখ হাসিনাকে বলেন, আওয়ামী লীগকে করেন, ওরা যে সাপোর্টটা করতে আছে, আমি ওদের দিক থেকে ওরা পজিটিভ আছে, ওরা দেশপ্রেম, ওরা ওদের জায়গায় ঠিক আছে, ওদের জায়গায়। আমি তো আমার জায়গায়, আমরা বাংলাদেশী হিসেবে আমাদের এখানে তো একজন কৃষক, একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা, এদেরকে ব্যবহার করিয়ে তো ভারত কোনো সুবিধা নিতে আসে না। না, হ্যাঁ, ভারত সুবিধা নিতে আছে কিন্তু উচ্চশিক্ষিত মানুষ ব্যবহার করিয়া, একদম এবং রাজনীতিবিদ ব্যবহার করিয়া, একজন আমলা ব্যবহার করিয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্টদেরকে ব্যবহার করিয়া। এখন একটা জাতির একজন শীর্ষস্থানীয় শিক্ষিত লোক, উচ্চশিক্ষিত লোক, একজন শীর্ষস্থানীয় পলিটিশিয়ান, তারা যদি অন্য রাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যায়, তাহলে এই জাতির আপনার ভবিষ্যৎ কি আছে? আপনি কত ভালো প্রশ্ন করেছেন। আমি কিন্তু বিভিন্ন সময় এই কথাটাই বলে থাকি, এই জাতির জন্য এদেশে ভূমিহীন কৃষক, শ্রমিক, টং দোকান, পান দোকান, এরা কিন্তু এই জাতি বাংলাদেশকে তারা মনে প্রাণে ভালোবাসে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু দুর্ভাগ্য হইল এই জাতির কিছু কুলাঙ্গার রাজনীতিবিদ, শিক্ষিত, ডক্টরেট ডিগ্রিধারী, এরা টাকার বিনিময়ে এই জাতির
প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে বিক্রি করতে 2 মিনিটও দেরি করে না, এবং নিজের স্বার্থে এই জাতির সাথে বারবার প্রতারণা করে, একবার এক এক সময় এক এক কথা বলে, গুম হওয়ার নাটক সাজায়, একবার সরকারের বিরুদ্ধে। তার অসংখ্য উদাহরণ। আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝে নিয়েন। আরামায়েশে জীবন যাপন করে আবার বলে সে গুম হয়েছে, আরামায়েশে জীবন যাপন করে আবার বলে যে তাকে এই দেশ থেকে সে অসুস্থ হয়ে গেছে, তাকে মেরে ফেলতে চায়। এমনও ঘটনা আছে, বাংলাদেশে বহুত রাজনৈতিক দলের নেতা আছে টাকা দিয়া লোক ধরায় যে সভা সেমিনারে তার উপর আক্রমণ করবে, তাকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যাবে, প্রিন্ট এবং ইলেকট্রনিক নিয়ে প্রচার হবে, টাকা দিয়ে সেই কাজগুলো করে। এটা হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ন্যাক্কারজনক। আমাদের জাতির সাথে প্রতারণা, তো আমি বললাম প্রতারণা কিন্তু এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, সাধারণ মানুষ করে না, পরে হইলো সামান্য মুষ্টিমেয় কিছু দালাল, সরকারি কর্মকর্তা, সচিব, এবং তারা উচ্চশিক্ষিত, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের কিছু লোক, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর কিছু লোক, যারা টাকার জন্য, তাদের আপনি দেখবেন তাদের কিন্তু দুইটা হোম। তারা কিন্তু বাংলাদেশের নাগরিক এবং বিচারালয়ের বিচারক, তারা কিন্তু দ্বৈত নাগরিক। বাংলাদেশে অসংখ্য বিচারপতি আছে যে তারা বিভিন্ন দেশের সিটিজেন, আবার এই দেশে কিন্তু ইয়ে করে। তারা তো এই দেশকে ভালোবাসে না, তারা যখন রিটায়ারমেন্টে যাবে তারা এই দেশ থেকে চলে যায়, কিন্তু আবার যখন তারা মারা যায় তাদের লাশটা কিন্তু এই দেশে এসে দাফন করার আশা পোষণ করে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য কলঙ্ক। আমরা জাতি হিসেবে লজ্জিত, আমরা ঘৃণিত, ধিক্কার জানাই তাদেরকে, এসব কুলাঙ্গার যারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা বাংলাদেশকে ষড়যন্ত্র করে, তাদেরকে নিন্দা জানাই, তাদের আল্লাহর জন্য বিচার করে না।